আরে ইমন, দাঁড়াও দাঁড়াও, হন করে চললে কোথায়? স্যার আমি তো আপনাকে দেখতেই পাইনি। আচ্ছা, তুমি কি আজকাল ক্লাস কাটো নাকি? বন্ধু বান্ধবদেরও দেখছি না। কি যে বলেন, আমি বাড়ি যাচ্ছি এখন? হ্যাঁ, আসলে আজ আমাদের বাড়ির সবাই রূপকথাদের বাড়ির নেমন্তন্নে গেছে, পুজো আছে। ও তাই নাকি? সেই সব তো মিটেই গেছে, সমস্যা তো আর কিছু নেই। তারপর আপনার সঙ্গে আর কোনো কথাই হলো না। সমস্যা তো ছিলই না, মেটামেটির কি আছে? আমি তো দেখে বলেই এসেছিলাম যে শি ইজ পারফেক্টলি ওকে। বলেছিলেন, কিন্তু তারপরেও তো আপনি জানেন। শুনেছি। হ্যাঁ, রূপকথা দিদি তো বাড়ি ছেড়ে চলেই যাচ্ছিল রাগ করে। রূপকথা দিয়ে রাগ করলেন? অন্যায় করলেন রূপকথা দিয়ে, আবার রাগও করলেন? তোমার রূপকথা দিয়ে তো ভারী অদ্ভুত মানুষ, অদ্ভুত প্রকৃতির মানুষ। ছাড়ুন না, মোট কথা সবকিছু মধুরেণ সমাপয়ে, সব তো ভালো করে মিটে গেছে, ব্যাস। এই কথাটা আমাকে বিশ্বাস করিও না ইমন। মানুষের স্বভাব কখনো বদলায় না, এই কথাটা নিজেও মাথায় রেখো, তাহলে অ্যালার্ট থাকতে পারবে। হ্যাঁ, আজকে সবকিছু ঠিক আছে, ভালো আছে, কিন্তু চিরদিনের জন্য ভালো হয়ে গেল, সবকিছু ভেতর থেকে ভালো হয়ে গেল, এটা মনে করো না। স্যার, রূপকথা দিদি পাল্টে গেছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বোঝাও তো, একটা মানুষ একদিনে একেবারে আমূল বদলে গেল, তার এতদিনের স্বভাব সব ঝেড়ে ফেলতে পারলো, এটা কখনো হয়? রূপকথা দিদি হয়তো বুঝতে পেরেছে যে দাদাভাই তার জন্য সব থেকে ভালো। দাদা মায়ের মতো একজন স্বামীতে রূপকথা দিদির জীবন ধন্য হয়ে গেছে, তাই। তুমি ছেলে মানুষ এইভাবে ভাবতে চাইছো, ভাবো, আমি বাধা দেব না। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি ইমন, রূপকথা থেকে সারা জীবনের মতো সাবধান থাকবে। কবে, কখন, কিভাবে তুমি ফেঁসে যাবে তুমি হয়তো নিজেও বুঝতে পারবে না। দেখো, মানুষ যখন সতর্ক থাকার অভ্যেসটা ছেড়ে দেয় না, তখনই কিন্তু তার বিপদগুলো আসতে থাকে। আমার কেন বিপদ হবে? আমি তো কারো কোনো ক্ষতি করছি না। বিপদ যে ঘটাবে সেই জানে তোমাকে কিভাবে বিপদে ফেলবে। এই কথাগুলো বলে তো লাভ নেই ইমন, এর আগেও অনেকবার তোমাকে বিপদে ফেলার চেষ্টা করেছি। হ্যাঁ, তুমি হয়তো বেরিয়ে আসতে পেরেছো, সতর্ক থেকে এটুকুই বললাম। আর এখন তুমি বাড়ি যাচ্ছ, তোমার তো ক্লাস ছিল, তারপরে আজকে আবার একটা সেমিনার আছে, তুমি পার্টিসিপেট করবে না সেমিনারে? সেটাই আমি আপনাকে বলতাম, আজ আমার পক্ষে পার্টিসিপেট করে কিছুতেই সম্ভব হবে না স্যার, বাবার শরীরটা ভালো নেই। মিস্টার, কি হয়েছে? ওই তোমরা তো আজকাল কিছু বলো না আমাকে। না স্যার, আমি আপনাকে বলতাম, তারপর মনে পড়লো আজ তো আপনার সেমিনারে স্পিচ আছে, তাই ভাবলাম আপনার একবার সেমিনারটা হয়ে গেলে আপনাকে ঠিক বলবো বিকেলবেলা আসার জন্য। কি হয়েছে বলো তো? কিছু না, বাবার গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আমি বাবাকে খেতে দিয়ে এসেছি, বাবা এখন বিশ্রাম নিচ্ছেন। পুজো বাড়িতেও গেল না, তারপর আমি একটু প্রেশারটা চেক করেছিলাম, দেখলাম বেশ হাই। ও, এই ব্যাপার? তেমন সিরিয়াস কিছু নয় তো? না স্যার, বাবার তো আসলে বয়স হচ্ছে, আমি একটু অ্যালার্ট থাকতে চেয়েছি। আমি চেয়েছি যাতে বাবার যত্নটা ঠিকঠাক করে নেওয়া হয়। এখন তো প্রেশারটা একটু বেশি হবেই, তাই এখন থেকে একটু, এই জন্য আমার একটু কেমন লাগছে। আমি তাই বাড়ি চলে যাচ্ছি, বাবা তো এখন বাড়িতে একা আছেন, আমি এখন চলে যাই, বুঝলেন তো স্যার? শোনো, তুমি একটা কাজ করো, আমার মিনিট 10-এর একটা স্পিচ আছে, ওই ইনাগ্রেশনটা হয়ে যাওয়ার পরে প্রথমেই আমার স্পিচটা আছে। আমার স্পিচটা হয়ে যাওয়ার পরে আমি আর বেশিক্ষণ থাকবো না, ধরো 5-7 মিনিট, তার মানে আধ ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যেতে পারবো। আমিও তাহলে একবার মেজদাকে দেখে আসতে পারবো, শুনলাম শরীরটা ভালো নেই। তুমি তাহলে আমার সঙ্গে চলো। না না স্যার, আপনি এক কাজ করুন, আপনি আধ ঘন্টা পরেই আসুন, আমি এখন চলে যাই। কি বলুন তো, আমি তো বাবাকে কথা দিয়েছি আমি যাব, বাবা বাড়িতে আমার জন্য অপেক্ষা করে আছেন, একা আছেন, আমার যাওয়াটা এখন ঠিক হবে। কি করি এখন? বাড়িতে তো কেউ নেই। এইভাবে বেঘরে মরবো? কেউ তো জানতেও পারবে না।
সবাই বলেছিল কেউ না কেউ থাকবে, আমি তো থাকতে দিইনি। তখন বুঝতে পারিনি বিপদ আমার শিওরে এসে দাঁড়িয়েছে। মা গো, মেজদা এই সময় তো বিশ্রাম নেন, ঘুমন না? হ্যাঁ, বাবা তো ঘুমোয় এখন। এখন তো 2টো বাজে, যেতে যেতে 3টে বাজবে আমার। গিয়ে বাবাকে ঘুম থেকে তুলবো ডেকে। আরে মেজদার তো তখন ওঠার সময় নয়, 3টের সময় তো মেজদা ওঠেন না, সে 4টে নাগাদ ওঠেন। আরে কি দরকার, শরীরটা যখন খারাপ, বিশ্রাম নিচ্ছেন, নিক না। তুমি গেলেই জেগে যাবেন, কথা হবে, বিশ্রামের ব্যাঘাত ঘটবে। তার চেয়ে তুমি চলো সেমিনারটা অ্যাটেন্ড করবে। আমাদের সব ছেলেমেয়েরা থাকবে, তুমি থাকবে না, তাই বা কি করে হয়? এসব সেমিনার অ্যাটেন্ড করা উচিত ইমন। স্যার, আমি জানি করা উচিত, কিন্তু অন্যদিন হলে হয়তো আমি অ্যাটেন্ড করতাম, পুরোটাই থাকতাম। কিন্তু বাবার শরীরটা একদম ভালো না স্যার। আরে আমি তো বলছি কিচ্ছু হবে না। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে মেজদার শরীর এমন কিছু খারাপ হবে না। না স্যার, তবুও আমি তো বাড়ির সবাইকে কথা দিয়েছি 2টোর মধ্যে ক্লাস কমপ্লিট করে আমি এখান থেকে রওনা দেব। আমি সেটাই করছিলাম। আচ্ছা তুমি বলো তো, মেজদার শরীর খারাপ জেনেও বাড়ির প্রত্যেকে তাকে ফেলে রেখে চলে গেল, কারো মনে হলো না যে কারো একজন থাকা দরকার? না স্যার, কারোর দোষ নেই, বাবাই সবাইকে বলেছে। বাবার জেদ তো জানে, বাবা কারোর কথা শোনে নাকি? সবাই থাকতে চেয়েছিল। তারপর আমিও ভেবে দেখলাম যে আজ রূপকথাদের বাড়িতে একটা নেমন্তন্ন আছে বাড়ির সবার জন্য, যাওয়াটা উচিত। আজকে একটা আনন্দের দিন। আর তাছাড়া দাদা ভাইয়ের তো কখনো সুযোগ হয়নি না শ্বশুর বাড়িতে এইভাবে বাড়ির সবাইকে নিয়ে যাওয়া। তাই ভাবলাম 2-3 ঘন্টারই তো ব্যাপার, আমি বাবাকে ঠিক সামনে নিতে পারবো। আর এই তো আমার পিকেজি স্যারের ক্লাস ছিল, সেটা অ্যাটেন্ড করা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। আজ যদি এই ক্লাসটা না থাকতো তাহলে আমি আজ কলেজেই আসতাম না। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে। আমি বললাম তো 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো, আর 8 ঘন্টায় এমন কিছু এদিক ওদিক হবে না, মেজদা ভালোই থাকবে। চলো চলো, দেরি করো না, শুরু হবার সময় হয়ে গেছে। একটু জল খাবো। জল, ওই তো, কিন্তু ওই অবধি যেতে পারবো? ওই অবধি যেতে পারবো? জলটা খেলে হয়তো ব্যথাটা কমবে। ওহ, এমন অসম্ভব যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা কি কি বলে? স্যার, ভাবছিলাম যাবো। আরে তুমি তো বলছো মেজদা খাওয়া দাওয়া করেছেন, ঠিক আছে, একটু গাটা ম্যাজ ম্যাজ করছিল আর প্রেশারটা একটু বেশি, এই তো। হ্যাঁ, তাই আসলে বাবাকে আমি খেতে দিয়ে এসেছি। বাবার তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, এখন তো ঘুমিয়ে পড়ারই কথা। তবুও স্যার মনের ভেতরটা কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে এখন বাড়ি যাওয়াটাই ভালো। তোমার মনটা খুব দুর্বল হয়ে গেছে আজকাল মন। দুর্বোকামে এত ভাবার কিছু নেই। এই বয়সে প্রেশার একটু ফ্ল্যাকচুয়েট করে, আর মেজদার প্রেশারের গন্ডগোলটা বরাবরই ছিল, হয়তো ওষুধটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি গিয়ে দেখে দিচ্ছি। কত ছিল বিপি? 160/80। হ্যাঁ বললাম তো বেশি, কিন্তু এমন মারাত্মক কিছু বেশি নয় যে তোমাকে ভয় পেয়ে যেতে হবে। মেজদার আর সব কিছু নর্মাল তো? না না, সব নর্মালি আছে। এমনিতে কথাটা তো খুবই বলছে। বাবা কি ঝগড়া করছে আমার সঙ্গে, যেমন সারাদিন করে থাকে। তবে কোনো চিন্তা নেই। না, চিন্তা নেই, কিন্তু বাবা না আজ বারবার মরার কথা বলছিল আমি যদি মরে যাই কি হবে, আমি মরে গেলে নিজেকে সামলাতে পারবি তো, তখন দেখবি। এসব কথা শোনার পর না কেমন মনটা অস্থির হয়ে রয়েছে। মেজদাকে তুমি খুব ভালোবাসো না? একদম বাবার মতো ভালোবাসো। আমি তো আপনাকেও খুব ভালোবাসি স্যার। তুমি আমাকে কনসোল করছো নাকি? আরে মেজদাকে ভালোবাসাটা একদম অন্য রকম। এটা অদ্ভুত সম্পর্ক তোমাদের মধ্যে।
সময় তো মেজদা তোমাকে কম কথা শোনাননি, কিন্তু তুমি যে মেজদার সেই সমস্ত বাইরের কথাগুলোকে ইগনোর করে তাকে অ্যাকসেপ্ট করেছো, আর মেজদাও যে ফাইনালি তোমাকে অন্তর থেকে ভালোবাসতে পেরেছেন, এটাই আমার ভালো লাগে। কুসুম দোলা কুসুম দোলা